শুভ দুপুর দর্শক, আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ সংবাদ নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন বিজনেস আওয়ারে। সাথে আছি আমি রিয়াজ সুমন। শনি থেকে বৃহস্পতিবার দুপুর 1টায় প্রচারিত হচ্ছে এই অনুষ্ঠান। আয়োজনে থাকছে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর এবং খবরের বিশ্লেষণ। এছাড়াও থাকবে শেয়ার বাজার, মুদ্রা বাজার এবং স্বর্ণ বাজার আপডেট। গ্রাহক ও পাইকারি উভয় পর্যায়েই বাড়ল বিদ্যুতের দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী খুচরা পর্যায়ে প্রতি ইউনিটের দাম 1 টাকা 52 পয়সা বাড়িয়ে 10 টাকা 63 পয়সা নির্ধারণ করেছে সরকার। 1 জুন থেকেই নতুন দাম কার্যকরের ঘোষণা দেওয়া হয়েছে। বিইআরসির ব্রিফিংয়ে জানায়, খুচরা পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের গড় দাম ছিল 9 টাকা 11 পয়সা। 1 টাকা 52 পয়সা বাড়িয়ে তা 10 টাকা 63 পয়সা করা হয়েছে। গড়ে 16.68% দাম বেড়েছে। এর ফলে আবাসিক, বাণিজ্যিক ও শিল্প খাতের গ্রাহকদের বাড়তি দাম গুনতে হবে। বিবেচনায় বিদ্যুতের বিদ্যমান সঞ্চালন মূল্য গ্রাহক পর্যায়ে লাইফলাইনে প্রথম 50 ইউনিট 5 টাকা 32 পয়সা, প্রথম ধাপে 0 থেকে 75 ইউনিট 6 টাকা 18 পয়সা, দ্বিতীয় ধাপে 76 থেকে 200 ইউনিট 8 টাকা 50 পয়সা, তৃতীয় ধাপে 201 থেকে 300 ইউনিট 9 টাকা 10 পয়সা, চতুর্থ ধাপে 301 থেকে 400 ইউনিট 9 টাকা 62 পয়সা, পঞ্চম ধাপে 401 থেকে 600 ইউনিট 15 টাকা 1 পয়সা ও ষষ্ঠ ধাপে 600 ইউনিটের ঊর্ধ্বে 17 টাকা 35 পয়সা নির্ধারণ করা হয়েছে। রেট অফ রিটার্ন একদম মিনিমাম পর্যায়ে রাখা হয়েছে এবং সেহেতু তারা মুনাফা করা খুব একটা সুযোগ থাকবে না, তাদের যে খরচ সেটা চলবে এটাতে। পাইকারি পর্যায়ে প্রতি ইউনিটের সবশেষ গড় দাম 7 টাকা 1 টাকা 39 পয়সা বাড়িয়ে তা 8 টাকা 39 পয়সা নির্ধারণ করা হয়েছে। বেড়েছে সঞ্চালন মাশুলও। প্রতি ইউনিট বিদ্যুতের সঞ্চালনে মাশুল 7.51 পয়সা বাড়িয়ে 38.86 পয়সা নির্ধারণ করা হয়েছে। ডেসকো ডিপিডিসির বিতরণকারী সংস্থাগুলোকে এই বাড়তি দাম পরিশোধ করতে হবে। যদিও গণশুনানিতে ভোক্তা, ব্যবসায়ী ও বিভিন্ন সংগঠন দাম বাড়ানোর বিরোধিতা করেছিল। এখানে যেটুকু বৃদ্ধি করা হলো বাল্কের মূল্য, এতে প্রায় 14,200 কোটি টাকা প্লাস মাইনাস এটা বৃদ্ধি পাবে। এর প্রেক্ষিতে আরও 41,000 কোটি টাকা ঘাটতি থাকবে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পুরোপুরি চালু হলে ভর্তুকি কিছুটা কমবে বলে জানানো হয়। ফারজানা রিয়া, নিউজ 24, ঢাকা। উচ্চ মূল্যস্ফীতির বাজারে এবার নতুন আঘাত হানল বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা। গ্রাহক ও পাইকারি উভয় পর্যায়ে এক লাফে বড় অঙ্কের মূল্য বৃদ্ধিতে দিশেহারা সাধারণ মানুষ। সবচেয়ে কম বিদ্যুৎ ব্যবহারকারী প্রান্তিক গ্রাহকদেরও গুনতে হবে বাড়তি টাকা। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, এই সিদ্ধান্তে শিল্পে উৎপাদন খরচ বেড়ে মূল্যস্ফীতি আরও উস্কে দেবে। উচ্চ মূল্যস্ফীতি আর আর্থিক সংকটে এমনিতেই ওষ্ঠাগত সাধারণ মানুষের জীবন। এবার নতুন আঘাত হানল বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা। গ্রাহক পর্যায়ে গড়ে প্রায় 17 এবং পাইকারি পর্যায়ে এক লাফে বেড়েছে 20% দাম। ফলে মধ্য ও নিম্নবিত্তের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির পাশাপাশি উৎপাদনশীল খাতেও তৈরি হয়েছে বড় ধাক্কার আশঙ্কা। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী সবচেয়ে কম বিদ্যুৎ ব্যবহারকারী গ্রাহকদের ক্ষেত্রেও দাম বেড়েছে 15%। হঠাৎ খরচের এই বাড়তি বোঝায় দিশেহারা সাধারণ মানুষ। অভিযোগ, আয়না বাড়লেও একের পর এক ইউটিলিটি বিলের এমন ঊর্ধ্বগতিতে তাদের পিঠ এখন দেয়ালে ঠেকছে। ইউটিলিটি বিল বাড়ানোর আগে তাদের উচিত এই যে বিদ্যুৎ খাতের যে দুর্নীতি, সিস্টেম লস, অনেক বিদ্যুৎ কেন্দ্র আছে আমাদের যেগুলো বসে আছে এবং তাদেরকে বসিয়ে বসিয়ে ক্যাপাসিটি বিল দেওয়া হচ্ছে। এইভাবে ভূতরে আকারে সবকিছু করলে কিন্তু আমরা মানুষ নাজেহাল হয়ে যাচ্ছি। বিদ্যুতের দাম বাড়ার সাথে সাথে সবকিছুরই দাম বাড়বে এবং আমাদের সাধারণ মানুষের জন্য ভোগান্তির একটা রাস্তা তৈরি হচ্ছে। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, তাড়াহুড়ো করে দাম বাড়ানোর এই সিদ্ধান্ত আত্মঘাতী। পাইকারি ও সঞ্চালন চার্জ একযোগে বাড়ায় শিল্প কারখানায় উৎপাদন খরচ ব্যাপক বেড়ে যাবে, যার চড়া মূল্য শেষ পর্যন্ত দিতে হবে সাধারণ ভোক্তাকেই, যা মূল্যস্ফীতিকে আরও উস্কে দেবে। বাণিজ্যিক বিদ্যুতের দাম বাড়লে তো স্বাভাবিকই মূল্যস্ফীতি হবে। শিল্প খাতে শুধু বিদ্যুৎ জ্বালানির দাম বাড়লে অন্যান্য খরচও সেখানে বেড়ে যাবে, কারণ সব পণ্য উৎপাদন এবং সেবা উৎপাদন সবকিছু জ্বালানি বা বিদ্যুতের উপর নির্ভরশীল। এর আগে 2024 সালের 29 ফেব্রুয়ারি সর্বশেষ নির্বাহী আদেশে বিদ্যুতের দাম বাড়ানো হয়েছিল। আবি আব্দুল্লাহ, নিউজ 24, ঢাকা। দর্শক, বিদ্যুতের দাম বাড়লো, এই বিষয়টি নিয়ে আমরা কথা বলতে চাই। এর প্রভাবটি আসলে কি হতে পারে, কোন কোন খাতে এর
প্রভাবটি পড়বে এই বিষয়টি নিয়ে আমরা কথা বলতে চাই আজকের বিজনেস আওয়ারে। আমাদের সাথে দুজন অতিথি যুক্ত হয়েছেন, জনাব শফিকুল আলম, প্রধান জ্বালানি বিশ্লেষক IEFA, এবং আছেন শাহিন আহমেদ, সভাপতি বাংলাদেশ ট্রেডার্স অ্যাসোসিয়েশন। দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের বিজনেস আওয়ারে। প্রথমেই জনাব শাহিন আহমেদ, আপনার কাছে আসতে চাই। এই যে বিদ্যুতের দাম বাড়লো, এর আগে দেখলাম যে জ্বালানি তেলেরও দাম বেড়েছে, তারপরে বিদ্যুতের দাম বৃদ্ধি পেল, এই বিষয়টি নিয়ে আপনারা কি বলবেন এবং এটি কি আপনারা কিভাবে দেখেন? ধন্যবাদ আপনাকে। আমি আসলে আমরা হতাশ যে যেভাবে আপনার বিদ্যুতের ইউনিট আপনার বৃদ্ধি করেছে, বিশেষত আমাদের শিল্প খাতে। আমরা কিন্তু 600 ইউনিটের উপরের গ্রাহক, অর্থাৎ আমাদের কিন্তু লক্ষ লক্ষ টাকা আমরা বিদ্যুৎ বিল দিতে হচ্ছে, অর্থাৎ আমরা কিন্তু 17 টাকা 10 পয়সা করে পার ইউনিট আমাদের পরিশোধ করতে হবে, অথচ যেটা ছিল 11-12 টাকা গত মাসেও। তো এইখানে যদি আপনার পার ইউনিট 5 টাকা 6 টাকা আপনার বৃদ্ধি পায়, তাহলে আমার যে প্রোডাকশন কস্ট সেটা কিন্তু বৃদ্ধি পাবে। আপনি দেখবেন যে বিগত সরকার কিন্তু গ্যাসের মূল্য 200 গুণ বৃদ্ধি করেছিল, যেটা শিল্পের জন্য একটা চরম আঘাত। এবং আমার যে প্রোডাকশন কস্ট, সেই প্রোডাকশন কস্ট মিট করে আমি কিন্তু যে আন্তর্জাতিক বাজারে টিকে থাকবো, সেটার কিন্তু কম্পিটিটিভনেসটা আমরা হারাচ্ছি। সুতরাং আমরা মনে করি যে আপনার বিদ্যুতের যে সিস্টেম লস, অর্থাৎ আপনার যে বাংলাদেশের যে ব্যাটারি চালিত গাড়ি চলছে, এই যে এইখান থেকে কিন্তু আপনার যেভাবে আপনার তারা বিদ্যুৎ অবৈধভাবে নিয়ে আপনার প্রায় 1.5 থেকে 2,000 মেগাওয়াট বিদ্যুৎ তারা কিন্তু আপনার অপচয় করছে প্রত্যেক দিন আপনার। সুতরাং আমি মনে করি এইগুলোকে আপনার নিয়মের ভিতরে আনা উচিত, এবং কিভাবে আপনার এই ব্যাটারি চালিত বিদ্যুৎ আপনার ইয়েগুলো অবৈধভাবে সংযোগ নিয়ে আপনার পরিচালনা করছে, সেই দিকে দৃষ্টি দেওয়া উচিত। আমি মনে করি যে এটা কোনোভাবে আপনার কাম্য নয়, কারণ বিশেষত শিল্প এবং মানুষের যে লিভিং কস্ট, সেটা কিন্তু আপনার নাবিশ্বাস অবস্থা হবে। কারণ এমনি আমরা কিন্তু একটা হাই ইনফ্লেশনের ভিতর দিয়ে যাচ্ছি। সুতরাং আমি মনে করি যে বিদ্যুৎ খাতের যে এই যে অব্যবস্থাপনা, সেটাকে ব্যবস্থাপনায় এনে এবং যে ভাবে আপনার বিদ্যুৎ অপচয় হচ্ছে, সেটাকে কিভাবে আপনার রোধ করা যায় সেদিকে দৃষ্টি দেওয়া উচিত। আমরা দেখি যে শুধু আমরা তেলের দাম বৃদ্ধি পাচ্ছে, আপনার বিদ্যুতের দাম বৃদ্ধি পাচ্ছে, তাতে কিন্তু আপনার সাধারণ মানুষ এবং ইন্ডাস্ট্রি কিন্তু গ্রো হবে না, এবং সাধারণ মানুষও কিন্তু আপনার তার জীবনযাত্রা সেভাবে চালাতে পারবে না। সুতরাং আমরা মনে করি যে সরকারের এই মূল্য বৃদ্ধি না করে যাতে আপনার এই সিস্টেম লস সহ এইগুলোতে আপনার মনোনিবেশ করে সেদিকে দৃষ্টি দেওয়া। আমরা একটু এই বিষয়টি নিয়ে আমাদের সাথে একজন জ্বালানি বিশেষজ্ঞ আছেন, শফিকুল আলম, তার কাছ থেকে একটু জানতে চাই। জনাব শফিক, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। আপনার কাছে জানতে চাই, এই যে মূল্য বৃদ্ধি হলো, এটির ইম্প্যাক্ট আসলে কিভাবে পড়বে, আপনার কাছে কি মনে হয়? ধন্যবাদ আমাকে সংযুক্ত করার জন্য। এবং আমার সহ আলোচক উনি রাইটলি বলেছেন যে এটা ইন্ডাস্ট্রির উপর সিগনিফিকেন্ট ইম্প্যাক্ট ফেলবে, সেই সাথে জীবনযাত্রার উপর ইম্প্যাক্ট ফেলবে। তো আমরা যদি দেখি আমাদের ইনফ্লেশন যেটা গত 3-4 বছর ধরে এটা খুব উচ্চ পর্যায়ে রয়েছে, যেটা ডাবল ডিজিট ক্রস করেছিল, মাঝখানে কমেছে, আবারও গত মাসে বেড়েছে। কাজেই এটা একটা আনসাস্টেইনেবল অবস্থার ভিতরে অলরেডি আছে। এই অবস্থার ভিতরে পার্টিকুলারলি যদি আমরা নিম্ন আয়ের মানুষের কথা চিন্তা করি, তাদের পারচেজিং পাওয়ারের ইরোশন হয়েছে সিগনিফিকেন্টলি। হ্যাঁ, গত 3-4 বছরে সেই হিসেবে তাদের আয় বাড়েনি। মাঝখানে এলপিজি সিলিন্ডারের দাম সিগনিফিকেন্টলি বেড়েছে, সে কারণেও তাদেরকে ভুগতে হচ্ছে। এটা হচ্ছে একটা পার্সপেক্টিভ। আর ইন্ডাস্ট্রির ক্ষেত্রে যেটা 2 মাস আগে একটা অ্যানালাইসিস করছিলাম, যে আমাদের এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রি যারা আছে তাদের যে বিদ্যুতের বিল, সেটার সাথে ভিয়েতনামের কি অবস্থা, তখন এটা মোটামুটি সিমিলার পর্যায়ে ছিল। যখন এটা অফ পিক এবং পিক 9 টাকা 75 পয়সা থেকে 13 টাকা 62 পয়সা প্রতি ইউনিট ছিল ইন্ডাস্ট্রির জন্য। এখন যেটা বেড়ে 11 টাকা 56 থেকে 16 টাকার উপর হলো, এতে করে কিন্তু ভিয়েতনামের মতো দেশের সাথে আমাদের একটা নন কম্পিটিটিভনেসের পরিস্থিতি তৈরি হয়েছে, যে কারণে মানে তাদের এক্সপোর্টে একটা ইম্প্যাক্ট পড়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। উৎপাদন খরচ বেড়ে যাবে এবং এটার ক্যাসকেডিং ইফেক্ট হিসেবে পুরো ইকোনমিতেই ইম্প্যাক্ট ফেলবে। আরেকটি বিষয় হচ্ছে যে আমাদের দেখতে হবে যে
গত 2 বছরে কিন্তু আমাদের বিদ্যুতের চাহিদা বাড়েনি। আমরা যদি ওভারঅল প্যাটার্নটা চিন্তা করি, অর্থাৎ ইনভেস্টমেন্ট হচ্ছে না, হ্যাঁ, শিল্প খাতে সেরকম ইনভেস্টমেন্ট আসছে না। তো সেই জায়গাগুলো আমাদের মাথায় রাখতে হবে। এখন গভর্নমেন্ট যেটা গতকাল অ্যানাউন্স করেছে, তারপরও আমরা দেখতে পাচ্ছি যে এই দাম বাড়ানোর পরও 41,000 কোটি টাকা আগামী অর্থ বছরে রেভিনিউ শর্টফল থেকে যাচ্ছে। হ্যাঁ, এবং এটা কিন্তু স্ট্যাটিক না, যেটা গতকাল এক আলোচনায় বলছিলাম, এটা ডাইনামিক। কারণ আন্তর্জাতিক বাজার যদি অস্থির থাকে, সেই রেভিনিউ শর্টফল কিন্তু আরো বাড়ার যথেষ্ট সম্ভাবনা আছে। অর্থাৎ এলএনজি যদি এক্সপেন্সিভ দামে কিনতে হয়, তেলের দাম যদি এলিভেটেড লেভেলে থাকে, তো সেই ক্ষেত্রে এটা আমরা আগেও বলেছি যে গভর্নমেন্টকে শুধুমাত্র মূল্য সমন্বয় না, সেই সাথে গভর্নমেন্টকে আরো কিছু মেজার নিতে হবে। এই যে উচ্চ ক্যাপাসিটি পেমেন্ট আছে, আমাদের যে পাওয়ার প্ল্যান্ট গুলো বসে থাকে, সেই ক্যাপাসিটি পেমেন্ট গুলো আমাদের জন্য কিন্তু এই খরচ বাড়িয়ে দিচ্ছে। অর্থাৎ আমরা গত অর্থ বছরেও দেখেছি যে তেল ভিত্তিক পাওয়ার প্ল্যান্ট যেগুলো আছে সেখানে 9 টাকার উপরে প্রতি ইউনিটে ক্যাপাসিটি পেমেন্ট গিয়েছে গড়ে, এবং কয়লা ভিত্তিক পাওয়ার প্ল্যান্টে 5 টাকা 90 পয়সার মতো প্রতি ইউনিটে ক্যাপাসিটি পেমেন্ট গিয়েছে। আবার তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর উৎপাদন খরচ যদি আমরা চিন্তা করি, সেটা গত অর্থ বছরে 27 টাকার উপরে ছিল প্রতি ইউনিটের উৎপাদন খরচ। কাজে এই যে জায়গাগুলো আছে, এগুলো আমাদেরকে সমন্বয় করতে হবে এবং ব্যবহার কমাতে হবে। আমরা ভারত, পাকিস্তান এবং ভিয়েতনামের সাথে যদি তুলনা করি, প্রতিটি দেশেই বিদ্যুৎ খাতে তেলের ব্যবহার তাদের মোট উৎপাদনের 1% চেয়ে কম। সেখানে আমরা ব্যবহার করছি 10.8% মতো গত অর্থ বছরের ডাটা অনুযায়ী। তো এটাকে যদি আমরা অ্যাডজাস্ট করতে না পারি, তাহলে কিন্তু আমাদের খরচ কমবে না। আমাদের এই বারবার আমাদের এটা ভোক্তার উপর চাপাতে হবে, সেটা কিন্তু আনসাস্টেনেবল হয়ে যাবে। আরেকটি জায়গা আছে ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন লস। সেখানে আমরা ভালো করেছি, গত 1-2 দশকে ইমপ্রুভ করেছে যথেষ্ট, কিন্তু তারপরে আমাদের যেটা 10% উপর আছে, এটা যদি আমরা উন্নত বিশ্বের সাথে তুলনা করি, সেখানে কিন্তু এটা 6% মতো। আর আমরা যদি গ্লোবাল অ্যাভারেজ নিই, তাহলে সেটা 8% মতো। কাজে এটা কিন্তু এখন 10% থেকে 8% দিকে নামিয়ে আনার জন্য আমাদের এফোর্ট দিতে হবে, এবং গ্র্যাজুয়ালি যেন এটা আমরা 6% নিতে পারি। তো এই জায়গাগুলো যদি আমরা অ্যাডজাস্ট না করতে পারি এবং ক্যাপাসিটি পেমেন্টের যে বিষয়টা আছে সেটাকে অ্যাড্রেস না করতে পারি, আরো বিষয় আছে, আমাদের চাহিদা বাড়ছে না। যেমন নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট আসছে সামনে, এটা আপনাদের রিলায়েবল এবং বেস লোড পাওয়ার দিবে, কিন্তু আমাদের চাহিদা যদি না বাড়ে, সেক্ষেত্রেও কিন্তু আবার ক্যাপাসিটি পেমেন্ট অন্য পাওয়ার প্ল্যান্টে বেড়ে যাচ্ছে। কাজে এটা যে একটা প্রবলেম, সেই প্রবলেমটা কিন্তু ওয়ান ডাইমেনশনাল না। অর্থাৎ আমি শুধুমাত্র মূল্য সমন্বয় করলাম, আমি সমস্যা থেকে বের হয়ে আসবো, ব্যাপারটা সেরকম না। আমাদেরকে এটার একটা ওভারঅল ট্রানজিশন করতে হবে। জনাব শফিক, একই সাথে এই যে আপনারা বলছেন, দুজনেই বলছেন যে মূল্যস্ফীতিকে এটি আসলে উস্কে দিতে পারে, এটির আঘাতটা আসলে নিম্ন আয়ের মানুষের উপরেই সবচেয়ে বেশি আসে। এবং এখানে যেটি আমরা দেখলাম যে আসলে শুধু উচ্চ পর্যায়ের একদম নিম্ন আয়ের মানুষের উপরেও এই চাপটা আসবে, অর্থাৎ সব ক্ষেত্রে জ্বালানির দামটা, বিদ্যুতের দামটা বেড়েছে। এটি আসলে প্রভাবটা কি হতে পারে, যদি এই বিষয়টা একটু পরিষ্কার করেন। দেখুন, এটা আমরা যেটা বলছিলাম যে পাওয়ার পারচেজের যে ইরোশন হয়েছে, সেটা গত 2-3 বছরে অনেকেরই ইনকাম বাড়েনি। পার্টিকুলারলি যদি আমরা নিম্নবিত্ত এবং অত্যন্ত নিম্নবিত্ত যারা আছে তাদের কথা বলি। অন্যদিকে বিপিডিবি বা ডিস্ট্রিবিউশন ইউটিলিটিগুলোর যে ট্যারিফ বাড়ানোর যে প্রস্তাবনা ছিল গত 2 মাস আগে যখন, বা 1.5 মাস আগে যখন তারা বলে, তখনও কিন্তু যে ডাটা অ্যানালাইসিস করে গভর্নমেন্ট দেখিয়েছে যে মেজর কনজিউমার, আমি ইন টার্মস অফ কোয়ান্টিটি না, নাম্বার অফ কনজিউমার হিসেবে কিন্তু মোর দেন 50%-এর শেয়ার হচ্ছে, কিন্তু তারা 75 কিলোওয়াট আওয়ারের নিচে ব্যবহার করে। অর্থাৎ তারা কিন্তু খুব কম বিদ্যুৎ ব্যবহার করে। তাদের যে লো ইনকাম, সেই অবস্থার ভিতরে তারা ততটুকু কনজিউম করতে তাদেরকে হিমশিম খেতে হচ্ছে। সাথে গ্যাসের মূল্য বৃদ্ধি, তেলের মূল্য বৃদ্ধি, অর্থাৎ ট্রান্সপোর্ট কস্ট বেড়েছে। এখন যখন নিত্য প্রয়োজনীয় অন্যান্য দ্রব্যের দামও বাড়বে, তাদের অবভিয়াসলি এটা কার্টেল করতে হবে, নানান ধরনের কনজাম্পশন কার্টেল করতে হবে, করে তাকে অ্যাডজাস্ট করতে হবে। কারণ তার আয় তো বাড়ছে না, তার যদি ইনকাম না বাড়ে, তাহলে তাকে তার লিভিং কস্টের বিভিন্ন কম্পোনেন্টে অ্যাডজাস্ট করতে হবে, এবং সেটা তাদের জন্য এই মুহূর্তে করা কতটুকু সম্ভব আসলে এটা বলা কঠিন। অন্যদিকে আরেকটি বিষয় হচ্ছে যে গতকাল যখন যেটা শুনছিলাম ট্যারিফ অ্যাডজাস্টমেন্টের সময়, বিআরসি চেয়ারম্যানও বলেছেন যে এটার ইকোনমিক ইম্প্যাক্টটা অ্যাসেস করে দেখা হয়নি, তারা দেখেননি। রাদার তারা এখন যেটা চেষ্টা করেছেন সেটা হচ্ছে যে সাবসিডিটাকে কিভাবে মিনিমাইজ করা যায়। জনাব শাহিন আহমেদ, আপনার কাছ থেকে একটু শুনতে চাই, যে বিষয়টি হচ্ছে যে আমরা মূল্যস্ফীতির কথাটা শুনলাম, উৎপাদনের কথা শুনলাম, শিল্পের উপরে একটা আঘাত আসবে এরকমটি আপনারা বলছেন।
যদি বলতেন যে আপনাদের উৎপাদন খরচ কি পরিমাণে বাড়বে, এটি বর্তমান যে অবস্থা রয়েছে তার সাথে এটা আরো কতটা বাড়বে বা কতটা প্রভাব পড়বে আপনাদের শিল্পে? দেখুন, ওভারঅল আপনার শিল্পে যে আমরা কাঁচামালটা আমদানি করি বাইরে থেকে, অলরেডি কিন্তু 20% আপনার মূল্য বৃদ্ধি পেয়েছে, কারণ লজিস্টিকের কারণে। আপনার ইউরোপীয় ইউনিয়ন থেকে যদি আমরা কাঁচামাল আনি, সেখানে কিন্তু আপনার দেখা যাচ্ছে কন্টেনার প্রতি $8,000 পর্যন্ত আমরা দিতে হচ্ছে। আবার এখানে যদি ফার্স্ট সেট থেকে আমরা যদি র মেটেরিয়ালসটা ইম্পোর্ট করি, সেখানে প্রায় $3,000-4,000 পর্যন্ত দিতে হচ্ছে। অর্থাৎ আপনার কিন্তু এই যে মধ্যপ্রাচ্যের যে ওয়ার, সেটার প্রভাব কিন্তু অলরেডি পড়ে গেছে শিল্পে। তার উপরে হলো আপনার এই যে বিদ্যুতের দাম বৃদ্ধি এবং গত মাসে আবার তেলের দাম বৃদ্ধি, এটা কিন্তু দুইটাই কিন্তু মরার উপরে খাড়াগা। অর্থাৎ আমার কিন্তু উৎপাদন ব্যয় কিন্তু 30% পর্যন্ত আপনার বৃদ্ধি পেতে পারে। ভাই যে বললেন যে ভিয়েতনামের কম্পারিজনটা দিলেন, আমি ওনার সাথে একমত। কারণ আপনি ভিয়েতনাম দেখেন যে ফ্যাসিলিটি গুলো আপনার যারা প্রোডাকশন করছে তাদেরকে দিচ্ছে, সেই ফ্যাসিলিটি কিন্তু আমরা পাচ্ছি না। অর্থাৎ আপনার কোয়ালিটি বিদ্যুৎ, কোয়ালিটি গ্যাস, আমরা সাভারের শিল্পনগরীতে আমাদের ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ থাকে না। আমরা পল্লী বিদ্যুতের অধীনে দেখা যাচ্ছে যে সিমলেস বিদ্যুৎ আমরা পাচ্ছি না। সেই দাম কিন্তু বৃদ্ধি ঠিকই হচ্ছে, কিন্তু আমাদের সরকারের উচিত যে কর্মসংস্থান সৃষ্টি করার জন্য যেভাবে হোক ইন্ডাস্ট্রিকে সাবসিডাইজ করে আপনার বিদ্যুতের দামটা সহনীয় রাখা এবং আপনার যে তেলের মূল্যটা সহনীয় রাখা, তাহলে কিন্তু আপনার এটা কম্পিটিটিভনেসে আসতে পারবে। আর না হলে কি হবে, আমরা কিন্তু সেই বিদেশি ক্রেতা হারাবো। অর্থাৎ আমরা আমাদের পণ্যটা যারা কেনে তারা কিন্তু অন্য দেশ থেকে কিন্তু কম দামে নিতে পারবে। সুতরাং তারা কেন বেশি দামে 20-30% বেশি দিয়ে এখান থেকে নেবে? সুতরাং আমি মনে করি যে সরকারের এই বিষয়টা বিবেচনা করা উচিত এবং আপনার বিদ্যুতের দাম বৃদ্ধি করার পূর্বে ভাই যেটা বললেন যে তারা কোনো এটা অ্যাসেসমেন্ট ঠিক মতো করেনি, কিন্তু না করেই আপনার যেভাবে আপনার 5 টাকা 6 টাকা আপনার পার ইউনিট মূল্য বৃদ্ধি করেছে, সেটা আসলে কোনোভাবে কাম্য নয় এবং এটা শিল্পের জন্য বড় আঘাত। এবং আমরা মনে করি যে আমাদের যে দেশীয় শিল্প, এই যে আপনার যেটা বলছেন যে ভাই বললেন যে আমাদের কিন্তু 3-4 বছরে কিন্তু ইনভেস্টমেন্ট হয়নি। আপনার উচ্চ মূল্য সুদের উচ্চ মূল্য এবং আপনার 14-15% ইন্টারেস্ট দিয়ে আপনার এইখানে নতুন ইনভেস্টমেন্ট করা, আমরাও যেমন নতুন কোনো ভেঞ্চার আমরা ক্রিয়েট করতে চাচ্ছি না এই মুহূর্তে, কারণ এটা আমাদের জন্য হাই রিস্ক। আমরা যে আমাদের ফ্যাক্টরি এক্সপানশন করব, সেটাও কিন্তু আমরা বন্ধ করে রেখেছি, কারণ আমরা এই ব্যাংকের উচ্চ সুদ দিয়ে আমরা কিন্তু ইনভেস্টমেন্ট করে আমরা সেখান থেকে ফিডব্যাক বের করাটা কঠিন। সুতরাং আমি মনে করি যে সরকারের এই বিষয়টি নজর দেওয়া উচিত। জনাব শফিকুল আলম এবং শাহিন আহমেদ, আমাদের সাথে আমাদের একজন প্রতিনিধি আছেন যিনি সাভারে আছেন, আমাদের সহকর্মী নাজমুল হুদা। তার কাছ থেকে আমরা একটু জানতে চাই এই বিদ্যুতের দাম বৃদ্ধি নিয়ে সাধারণ মানুষের ভাবনা কি, তারা আসলে কি বলছে। আমাদের সাথে আছেন নাজমুল হুদা, নিশ্চয়ই আপনি শুনতে পাচ্ছেন। সেখানকার আসলে মানুষ কি বলছে যে এই যে দাম বৃদ্ধি পেল, সেই দাম বৃদ্ধি নিয়ে আসলে সাধারণ গ্রাহকরা কি বলছে? রিয়াজ, সুমন, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি সাভারের হেমায়তপুর ও চামড়া শিল্প ট্যানারিতে, এবং আমরা দেখেছি যে ট্যানারি এবং ট্যানারির আশেপাশে যেসব মানুষ বসবাস করছে, এবং জ্বালানি তেলের পর কিন্তু আবারও বিদ্যুৎ খাতে দাম বাড়লো। এবং আমরা যদি আপনার একটু দেখাতে চাই যে এই বিদ্যুৎ খাতে কিন্তু আপনার যে এই জ্বালানি তেলের পরেই কিন্তু আরেক ধাপ আসলে বিদ্যুতের দাম বেড়েছে এবং বাড়িয়েছেন সরকার, যার ফলে আসলে পাইকারি, খুচরা এবং দুই রকমই আসলে বিদ্যুতের দামটি আসলে বেড়েছেন। এবং এখানকার বাড়তি যে চাপ, সেই বাড়তি চাপ নিম্ন আয়ের মানুষ এবং এখানকার যারা নিম্ন আয়ের মানুষেরই আসলে প্রভাবটা বেশি পড়েছেন। এবং যেহেতু বিদ্যুতের দাম আর এক ধাপ
বাড়ানো হয়েছে, যার ফলে আসলে এখানকার যারা খেটে খাওয়া মানুষ এবং যারা বিদ্যুতের আসলে বিদ্যুৎ নিয়ে যারা কাজ করেন তারা কিন্তু আসলে দেখছেন যে এর মধ্যে কিন্তু 2 দফা বিদ্যুতের দাম বাড়িয়েছেন এবং যেহেতু বিদ্যুতের দাম আবারও বাড়িয়েছেন এবং বাড়ানোর কারণে আমরা দেখেছি সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা যাদের বাইরে তারা আসলে অস্বস্তির বোধ করছেন যে বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে সরকারের পক্ষ থেকে। এবং যেহেতু এবার আসলে প্রতি ইউনিটে বিদ্যুতের দাম বেড়েছে 1 টাকা 52 পয়সা এবং আপনারা জানেন যে এই বিদ্যুতের যে পাইকারি এবং বর্তমান যে বাজার এবং তা কিন্তু আসলে আপনারা জানেন যে 8 টাকা 49 পয়সা বিদ্যুতের দাম রয়েছেন এবং সেই বিদ্যুৎ কিন্তু এখন যদি আপনাদেরকে একটু বলতে চাই যে এখানকার দামের যে অবস্থা, এখন দাম বিদ্যুৎ খাতে আসলে প্রতিদিনই মানুষের যে ব্যবহার হচ্ছে বিদ্যুৎ, সেই বিদ্যুতের কিন্তু আসলে যে চাহিদা রয়েছে সেই বিদ্যুতের চাহিদা আমরা দেখেছি যে নিম্ন আয়ের মানুষ আসলে বিশেষ করে বিদ্যুৎ খাতে ব্যবহার করছেন বেশি এবং যার ফলে মানুষের যে ক্রয় ক্ষমতার সাধ্যে আসলে চলে যাচ্ছে দিন। ধন্যবাদ নাজমুল আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম যে বিদ্যুতের দাম বৃদ্ধির প্রভাব, এটি নিয়ে আমাদের সাথে আলোচনা করার জন্য দুজন অতিথি আছেন, শফিকুল আলম প্রধান জ্বালানি বিশ্লেষক IIFA এবং আছেন শাহিন আহমেদ বাংলাদেশ ট্রান্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট। আমরা একটু শফিকুল আলম আপনার কাছে প্রশ্ন রাখতে চাই, এই যে মূল্য বৃদ্ধি হলো এটি আসলে কি অন্যভাবে করা যেত কিনা, মানে এরকম ভাবে যে উৎপাদন ব্যয় কমিয়ে এই মূল্যটা সমন্বয় করা যেত কিনা, আপনার কাছে কি মনে হয়? দেখুন, আমাদের যদি আমরা ওভারঅল জেনারেশন কস্ট যেটা সেটা দেখি এবং আমাদের যে ভারিত গড় খরচ ট্যারিফ যে দামে বিপিডিবি বিক্রি করছে ডিস্ট্রিবিউশন ইউটিলিটির কাছে, সেটা 5 টাকার উপর একটা ডিফারেন্স ছিল, এখনো সেটা 4 টাকার মতো আছে। তো কাজে এই যে বড় পরিমাণটা বা যে 5 টাকার যে একটা ঘাটতি তৈরি হয়েছে সেটা কিন্তু নানান কারণে তৈরি হয়েছে। একটি তৈরি হয়েছে মাত্রাতিরিক্ত আমদানি নির্ভরতা এবং সেই সাথে কারেন্সি ডেপ্রিসিয়েশন। এই আমদানি নির্ভরতা তৈরি হওয়াতে এই ডেপ্রিসিয়েশনের ইম্প্যাক্টটা পড়েছে। হ্যাঁ, যে ডলার 84 টাকা ছিল সেটা 122 টাকার উপরে গিয়ে পৌঁছেছে, এটা একটা কারণ। আরেকটি হচ্ছে মাত্রাতিরিক্ত সক্ষমতা, যে কারণে আমাদের প্ল্যান্ট বসে থাকে, ক্যাপাসিটি ইউটিলাইজেশন রেটটা কম, এই কারণে ক্যাপাসিটি পেমেন্ট দিতে হচ্ছে। আরও একটি জায়গা আছে, সেটা হচ্ছে তেলের ব্যবহার, যেটা এর আগেও বলছিলাম যে আমরা এক্সপেন্সিভ যে জ্বালানি সেটাকে অনেক বেশি ব্যবহার করি, যেটা 11% মতো, অন্যান্য দেশ অনেক কম ব্যবহার করে, এবং সাথে তো অন্যান্য জায়গা আছে, অপটিমাইজেশনের সুযোগ আছে। কাজে আমাদের এই সমন্বয়, যেটা 5 টাকার যে ডিফারেন্স, এটা আমাদেরকে এক পর্যায়ে গিয়ে গভর্নমেন্টকে রিকভার করতে হবে বা কমাতে হবে। তো সেটা কমাতে গেলে গভর্নমেন্ট এখন যে প্রসেসে যাচ্ছে সেটা হচ্ছে বিপিডিবির গত অর্থ বছর 55,660 কোটি টাকার রাজস্ব ঘাটতি ছিল, এই বছরও এর আশেপাশে বা এর চেয়ে বেশি হবে, এই যেটা এই অর্থ বছর শেষ হচ্ছে। এই অবস্থায় গভর্নমেন্টকে দুটো মেজারে নিতে হতো, একটা হচ্ছে দাম কিছু সমন্বয় করা, আরেকটা হচ্ছে একটা ক্লিয়ার কাট প্ল্যান যে বাকি অংশ যেটা আছে সেটা সে কিভাবে কমাবে। অর্থাৎ যে মেজারগুলোর কথা বলছিলাম, ক্যাপাসিটি পেমেন্ট প্লাস হচ্ছে এক্সপেন্সিভ তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র, যেটা 27 টাকার উপর লাগে প্রতি ইউনিট উৎপাদন করতে, যেখানে আমাদের গড় উৎপাদন খরচ 12 টাকার কিছু বেশি, সেটাকে অ্যাডজাস্ট করা এবং অন্যান্য বিষয়গুলো। তো সেটার একটা কম্বাইন্ড প্ল্যান প্রয়োজন। আদারওয়াইজ দেখেন আমাদের 23 এবং 24 সালে যে কয়েক দফায় বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে 5% করে, তারপরেও কিন্তু আমাদের ঘাটতি কমেনি, বরং যে ঘাটতিটা ছিল 40,000 কোটি টাকা সেটা 55-56,000 কোটি টাকায় গিয়ে পৌঁছেছে। এর কারণ হচ্ছে যে আমরা অন্যান্য যে জায়গাগুলো আছে সে জায়গায় অ্যাডজাস্ট করিনি। গত বছর ইন্টারিম গভর্নমেন্ট কিছু রিফর্ম মেজারের কথা বলেছিল এবং বলেছিল যে এগুলো বাস্তবায়ন করলে 10 থেকে 12,000 কোটি টাকা কমানো সম্ভব, এবং সে জায়গায় কিন্তু এই তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের কথা বলা হয়েছিল যে তার ব্যবহার অর্ধেকে নামিয়ে আন, কিন্তু তারা সেটা করতে পারেনি পরবর্তীতে। এখন এই রিফর্ম মেজার যেগুলো আছে সেগুলোকে আমাদের নিতে হবে এবং বাস্তবায়ন করতে হবে, প্রপারলি মনিটরও করতে হবে, কিন্তু সেটা যদি আমরা করতে না পারি তাহলে এট দ্য এন্ড অফ দ্য ডে একই সাথে সরকার এবার রিনিউয়েবল এনার্জির দিকেও ভালো দৃষ্টি দিচ্ছে। তারা বলছে যে এখান থেকে একটি ভালো অর্থাৎ আগামী বাজেটে একটি ভালো একটি বরাদ্দ রাখা হবে। যদি বলতেন যে এটি এই মুহূর্তে আসলে কতটা প্রাসঙ্গিক হয়ে দাঁড়িয়েছে এবং এটা আসলে আমাদের ভবিষ্যৎ এই
যারা নিরাপত্তার জন্য কতটা গুরুত্বপূর্ণ? ধন্যবাদ। আপনি রাইট, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট উঠিয়েছেন, কারণ এখনকার পরিস্থিতিতে দাম বাড়ার পর যে অবস্থা হয়েছে, আমার কাছে এখন এই ট্যারিফে রুফটপ সোলার আগের যে কোনো সময়ের চেয়ে হাইলি ফিজিবল, পেব্যাক পিরিয়ড অনেক কম, কাজে এটা অবভিয়াসলি ইনভেস্টমেন্ট অ্যাট্রাক্ট করবে। সিমিলারলি যেহেতু ভারিত গড়ে যে দামে বিপিডিবি বিক্রি করছে সেটা বাড়লো, তাহলে বিপিডিবি যে ইউটিলিটি স্কেল সোলার যে কিনছে সে জায়গায়ও তাদের যে দামের সাথে যে একটা ডিফারেন্স থাকতো সেটা কমে আসতেছে। কাজেই এই দাম বাড়ার কারণে নবায়নযোগ্য জ্বালানির একটা কম্পেলিং ফাইন্যান্সিয়াল সিনারিও তৈরি হয়েছে, একই সাথে এনার্জি এফিসিয়েন্সিরও একটা কম্পেলিং সিনারিও তৈরি হয়েছে। কাজেই উচ্চ মূল্য মানে হচ্ছে কিন্তু ইন্ডাস্ট্রি বলেন, বাসাবাড়ি বলেন, সব জায়গায় এফিশিয়েন্ট অ্যাপ্লায়েন্সের ব্যবহার বাড়বে, এফিশিয়েন্ট ইকুইপমেন্টের ব্যবহার বাড়বে। সেক্ষেত্রে ফাইন্যান্সিং অ্যাভেলেবল যদি থাকে তাহলে এগুলোর বাস্তবায়ন হবে, আগামী দিনগুলোতে সেটা সুবিধা পাবো। আর আপনি যেটা বলছেন যে বাজেটে গভর্নমেন্ট কিছু সুবিধা দিতে চাচ্ছে, সেটা আমরা অনেক বছর যাবতই বলছি যে ডিস্ট্রিবিউটেড রিনিউয়েবল এনার্জি অর্থাৎ রুফটপ সোলারের মতো যেগুলো আছে, রুফটপ সোলার, সোলার ইরিগেশন, এই জায়গায় যে উচ্চ আমদানি শুল্ক আছে এটাকে যদি শূন্য করে দেয়া যায় কিংবা একদম মিনিমাম লেভেলে রাখা যায়, তাহলে এখানে ইনভেস্টমেন্ট বাড়বে এবং আমাদের আমদানি নির্ভরতা কমবে। আমরা কি সুবিধাটা পাবো? এই যে তেল ভিত্তিক উচ্চ মূল্যের বিদ্যুৎ কেন্দ্রগুলো দিনের বেলায় ব্যবহার হচ্ছে, দিনের বেলায় অ্যাটলিস্ট 3-4 ঘন্টা যে তেলভিত্তিক কেন্দ্র ব্যবহার হচ্ছে সেটা কিন্তু ব্যবহার করা প্রয়োজন হবে না যদি আমরা সাফিসিয়েন্ট রিনিউয়েবল এনার্জি ক্যাপাসিটি বাড়াতে পারি, এবং সেটা এভারেজ জেনারেশন কস্ট কমাবে। অন্যদিকে আমাদের এইটা কিন্তু 20-25 বছরের আমদানি নির্ভরতা কমাতে পারবে তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর। আরেকটি জায়গায় গভর্নমেন্ট যেটা করছে, সম্ভবত গ্যাজেট নিয়ে কাজ করছে বা হয়ে গেছে কিনা, সেটা হলো ইপিসি কোম্পানি যারা আছে তাদেরকে কিছু সুবিধা দিতে যাচ্ছে। তার মানে এখন ইপিসি কোম্পানিগুলোরও ওপেক্স মডেলে এই প্রকল্প করার ব্যাপারে আগ্রহ বাড়বে, তারা ফাইন্যান্সিং অ্যারেঞ্জ করার ব্যাপারে আরো বেশি মানে প্রুডেন্ট হবে, সেটা একটা জায়গা। আরেকটি বিষয় হচ্ছে ব্যবহারকারীর ক্ষেত্রেও 5% বিলের একটা ছাড় দেওয়ার কথা শোনা গেছে। তো সেটাও যদি করা হয় তার মানে হচ্ছে কি কনজিউমারও বেনিফিটেড হবে, অন্যদিকে পিসি কোম্পানিও বেনিফিট হবে, এবং আমাদের ওভারঅল আমদানি নির্ভরতা আমরা কমাতে পারবো, সেটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হবে। অসংখ্য ধন্যবাদ জনাব শফিকুল আলম আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা শাহিন আহমেদ, আপনি আমাদের সাথে থাকবেন। বিরতির পর আপনার কাছ থেকে আরো কিছু বিষয় জানবো, বিশেষ করে বাংলাদেশের পণ্যের উপর 10% শুল্ক বসাচ্ছে যুক্তরাষ্ট্র, এই বিষয়টি নিয়ে আপনার সাথে কথা বলবো। আপনি থাকবেন আমাদের সাথে। দর্শক, সময় হলো বিজনেস আওয়ার একটি বিরতির, ফিরবো কিছুক্ষণের মধ্যেই, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবারও আমন্ত্রণ বিজনেস আওয়ারে। দর্শক, আমরা আলোচনা ছিলাম, আমাদের সাথে এই পর্যায়ে আলোচনা করতে চাই যে বাংলাদেশি পণ্যের উপরে আরও শুল্ক বসাতে চায় যুক্তরাষ্ট্র, সেই বিষয়টি নিয়ে আমাদের সাথে যুক্ত আছেন বাংলাদেশ ট্রেডার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট শাহিন আহমেদ। এই বিষয়টি নিয়ে আমরা কথা বলতে চাই। শাহিন আহমেদ, আপনার কাছে প্রশ্ন রাখতে চাই, যুক্তরাষ্ট্র বাংলাদেশি পণ্যের উপরে আরও শুল্ক বসাতে চায়, যেখানে বলা হচ্ছে যে এই বিষয়টি আসলে কিভাবে দেখেন আপনারা? দেখুন, আসলে যুক্তরাষ্ট্র প্রায় 60টি দেশের উপরে যে ফোর্স লেবারের কমপ্লেন এনেছে সেটার উপরে ভিত্তি করে তাদের যে বাণিজ্য সংগঠন আছে সেটার সাজেশনের ভিত্তিতে আপনার 10% ডিউটি অ্যাড করতে যাচ্ছে। অলরেডি কিন্তু বাংলাদেশ প্রায় 16% আপনার ডিউটি ইম্পোজ ছিল পূর্বেই, তার উপরে যদি আপনার 10% আপনার এই আরো অ্যাড করে তাহলে কিন্তু 26% পর্যন্ত আপনার ডিউটি আপনার দিয়ে আপনার যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পণ্য আপনার দিতে হবে। সুতরাং আমি মনে করি যে এটা কোনোভাবে কাম্য নয়, কারণ এই যে ফোর্স লেবারের যে কমপ্লেনটা এনেছে, আমরা কিন্তু ইন্ডাস্ট্রিগুলো, বিশেষত গার্মেন্টস ইন্ডাস্ট্রি কিন্তু প্ল্যাটিনিয়াম এবং গোল্ড সহ বিভিন্ন সার্টিফিকেশনের মেনটেন করেই কিন্তু আপনার ফ্যাক্টরিগুলো অপারেশন করছে, এবং আমরা কিন্তু আইএলও কনভেনশনের অনুযায়ী কিন্তু আমরা কিন্তু শ্রমিকের অধিকার সহ সব অধিকারগুলো প্রতিপালন করেই কিন্তু আমরা ইন্ডাস্ট্রিগুলো রান করছি। সুতরাং এইখানে যে ভিত্তিহীনভাবে আপনার যে 10% এই ডিউটি আরোপ করার জন্য প্রপোজ করেছে, সেখানে আমি মনে করি যে বাংলাদেশের উচিত যে ইউএস এর সাথে যে আমাদের বাইলেটারাল ট্রেড এগ্রিমেন্ট হয়েছে সেটাকে সামনে নিয়ে আসা, এবং যাতে কোনোভাবেই নতুন করে আপনার ডিউটি 10% অ্যাড না করে, এবং এই বাংলাদেশের ক্ষেত্রে যে ফোর্স লেবারের
যে ইলিগেশন আনা হয়েছে সেটার বিষয়ে আসলে অ্যাড্রেস করা উচিত বলে আমি মনে করি সরকারকে। এখানে যেটা বলা হচ্ছে যে জোরপূর্বক শ্রমে তৈরি পণ্য আমদানিতে বিধিনিষেধ আরোপ করতে ব্যর্থ হয়েছে এসব দেশগুলো। হ্যাঁ, সেক্ষেত্রে যদি আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে জোরপূর্বক শ্রমে তৈরি পণ্য বা কাঁচামাল আমদানি করে কিনা বাংলাদেশ, আপনার কাছে এই বিষয়ে কোনো তথ্য আছে না, আছে কিনা? মানে পোশাক তৈরি আপনাদের শিল্প যেটি হোক না। সবচেয়ে মজার বিষয়, দেখুন সবচেয়ে মজার বিষয় হলো যে ইউএসএ কিন্তু আপনার ইইউ অর্থাৎ ইউরোপীয় ইউনিয়নকেও কিন্তু এটার ভিতরে নিয়ে আসছে। হ্যাঁ, তো এইখানে আমরা মনে করি যে ইউরোপীয় ইউনিয়নের মতন কমপ্লাই করে এরকম আছে, এক নম্বর। এবং আমরা কিন্তু যে ইউরোপীয় ইউনিয়নের উপর নির্ভরশীল, সুতরাং আমরা মনে করি না যে এখানে ইউরোপীয় ইউনিয়ন অন্ততপক্ষে তাদের যে ক্রাইটেরিয়া গুলো আছে সেই ক্রাইটেরিয়া মেনটেন করেই কিন্তু আপনার তারা প্রোডাক্ট গুলো তৈরি করছে, এবং শ্রমিকের ন্যায্য অধিকার এবং শ্রমিকের যে অন্যান্য ফ্যাসিলিটি গুলো নিশ্চিত করেই কিন্তু তারা এই পণ্যগুলো তৈরি করে আমাদের কাছে দিচ্ছে, আমরা ব্যবহার করছি রাসায়নিক দ্রব্যগুলো। সুতরাং আমি মনে করি যে এইটা অ্যাবসার্ড, টোটালি অ্যাবসার্ড। এইখানে আমি মনে করি যে কারেকশনের দরকার আছে। এইটা আমি মনে করি যে, আমি জানি না হয়তো বা যুক্তরাষ্ট্রের কোনো অভ্যন্তরীণ পলিসি আছে কিনা যে তারা ট্যারিফটা নির্ধারণ ক্ষেত্রে তাদের ইনকাম, যে ইউএসএ তে যে ইনফ্লেশন চলছে সেই ইনফ্লেশনকে ট্যাকেল দেওয়ার জন্য যদি মানে তারা যে আমদানি করে সেখান থেকে যদি আরো কিছু আপনার ইনকাম করতে পারে। আপনারা জানেন যে যুক্তরাষ্ট্র সরকার কিন্তু পৃথিবীর ভিতরে সবচেয়ে বেশি ডেপ্তে আছে, অর্থাৎ আপনার তাদের প্রায় $30 ট্রিলিয়ন কিন্তু আপনার ঋণ নিয়ে তারা সরকার পরিচালনা করছে। তো এই ক্ষেত্রে হয়তোবা ট্রাম্প প্রশাসন চাচ্ছে যে এই এক্সট্রা যদি কোনো ডিউটি আরোপ করে এটাকে মিনিমাইজ করা যায় তাহলে হয়তোবা তাদের জন্য সুবিধা হবে, এবং তারা যে গ্রেট আমেরিকা এগেইন যে স্লোগানটা দিয়েছে সেটা বাস্তবায়ন করার জন্য তাদের সহজ হবে। শাহীন আহমেদ, এই যে আমাদের চুক্তি হতে যাচ্ছে বাণিজ্য চুক্তি, তাহলে বাংলাদেশের উপরে কেন আবার শুল্কের বসানোর চাপ আসছে? এটি কি এটার সাথে সাংঘর্ষিক হচ্ছে কিনা? অবশ্যই দেখুন, তত্ত্বাবধায়ক সরকার 8 ফেব্রুয়ারি যে চুক্তি করেছে আমেরিকার সাথে, সেখানে কিন্তু বাংলাদেশের স্বার্থের চেয়ে আমেরিকার স্বার্থই কিন্তু বেশি আপনার পরিস্ফুটিত হয়েছে, অর্থাৎ আপনার রিফ্লেকশন হয়েছে। এইখানে আমি মনে করি যে এইখানে যে বাংলাদেশ সরকার তাদের থেকে আপনার এলএনজি কিনবে, তাদের সাথে সংশ্লিষ্ট ছিল আমাদের পররাষ্ট্রমন্ত্রী সহ যারা আছেন। আমি মনে করি যে তারা ভালো লবিস্ট, এবং আমার মনে হয় যে আমেরিকান লবিস্ট ফার্ম নিয়োগ করে এটার ব্যাপারে নেগোসিয়েশন করা। আপনি নেগোসিয়েশন যদি আপনার না করতে পারেন তাহলে কিন্তু আপনি আপনার সুবিধাগুলো আপনি পাবেন না, এবং আপনার যদি আবার +10% ডিউটি দিতে হয় তাহলে কিন্তু আফটার অল কিন্তু আমাদের মেইন গার্মেন্টস সেক্টরটাই বেশি ক্ষতিগ্রস্ত হবে। অর্থাৎ আমার যেখানে 70% গার্মেন্টস আপনার এখনো আপনার আমেরিকাতে যাচ্ছে। সুতরাং আমি মনে করি যে এখানে লবিং এর মাধ্যমে সরকারের উচিত এটা নেগোসিয়েশন করা এবং এই চুক্তিকে সামনে নিয়ে আসা। শাহীন আহমেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। দর্শক, এই পর্যায়ে আমরা দেখে নিতে চাই আজকের পত্রিকার কয়েকটি গুরুত্বপূর্ণ শিরোনাম। আমাদের কাছে কয়েকটি পত্রিকার শিরোনাম রয়েছে। আমরা যদি দেখি যে যুগান্তর তারা শিরোনাম করেছে চেয়ারম্যান সহ পিএসইসির 4 কমিশনারের পদত্যাগ। আমরা সম্প্রতি দেখেছি যে অর্থমন্ত্রী ঘোষণা দিয়েছেন যে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনকে ঢেলে সাজানো হচ্ছে, এবং তারপরেই আসলে এরকম খবরটি আসলো যে তারা পদত্যাগ করেছেন। তার মানে এখানে নতুন কর্মকর্তারা যোগ দিচ্ছেন। এরপরে শিরোনামটি করেছে প্রথম আলো। তারা বলছে বিদ্যুতের বাড়তি দাম প্রত্যাহার চান ইস্পাত খাতের ব্যবসায়ীরা। এরপরে শিরোনামটি আমরা দেখতে চাই, এই শিরোনামটি আছে দৈনিক সমকালের। তারা যেটি বলছে যে বাংলাদেশের পণ্যে আরও 10% শুল্ক বসাচ্ছে যুক্তরাষ্ট্র।
যেটি নিয়ে ইতিমধ্যে আমরা আলোচনা করেছি। এরপরের শিরোনামটি আমরা দেখতে চাই, এটির শিরোনামটি করেছে প্রথম আলো, যেখানে বলা হচ্ছে যে বেসরকারি ব্যাংক খাতকে সর্বজনীন পেনশনে যুক্ত করতে চায় সরকার। এই শিরোনামে তারা প্রতিবেদনটি করেছে। আমরা এরপরের শিরোনামটি দেখতে চাই, এটি করেছে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, যেখানে বলা হচ্ছে যে সম্পদের উপর কর ও কালো টাকা বিনিয়োগের দায় মুক্তির পরিকল্পনা থেকে সরে আসতে পারে সরকার। অর্থাৎ বাজেটে বহুল আলোচিত সম্পদ কর বা ওয়েলথ ট্যাক্স আরোপের সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার। একই সঙ্গে আবাসন সহ কয়েকটি খাতে দায় মুক্তি দিয়ে কালো টাকা সাদা করার যে পরিকল্পনা ছিল সেখান থেকে সরে আসতে পারে সরকার। এই বিষয়টি তুলে ধরে এই রিপোর্টটি তারা করেছে। আমরা পত্রিকার শিরোনামগুলো দেখে নিলাম। এবার দেখে নিতে চাই আজকের এই মুহূর্তে শেয়ার বাজারের সবশেষ অবস্থা। আমরা যদি দেখি ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ডিএসইএক্স ইন্ডেক্স যে সূচকটি সেটি এই মুহূর্তে 34 পয়েন্ট বেড়েছে, অবস্থান করছে 5476 পয়েন্টে। ডিএসইএক্স ইন্ডেক্স সূচকটি 9 পয়েন্ট বেড়েছে, অবস্থান করছে 1108 পয়েন্টে। ডিএস30 ইন্ডেক্সটি এই মুহূর্তে 11 পয়েন্ট বেড়েছে, অবস্থান করছে 2068 পয়েন্টে। এখন পর্যন্ত লেনদেনের চিত্রটি যদি আমরা দেখি, লেনদেনের চিত্রটিও মোটামুটি আমরা দেখতে পাচ্ছি যে কিছুটা বেড়েছে। সবশেষ অবস্থা যদি আমরা দেখি যে 115 কোটি টাকা লেনদেন হয়েছে এখন পর্যন্ত। 250টি কোম্পানির শেয়ার দর বেড়েছে এবং কমেছে 86টি কোম্পানির শেয়ার দর, এবং অপরিবর্তিত আছে 55টি কোম্পানির শেয়ারের দর। দর্শক, একই সাথে আমরা মুদ্রার বিনিময় মূল্য এবং স্বর্ণ বাজারের আপডেটটিও আপনাদেরকে জানাতে চাই। আমরা যদি শুরুতে দেখি যে মুদ্রার বিনিময় মূল্য মার্কিন ডলার 122 টাকায় ক্রয় হয়ে বিক্রি হচ্ছে 123 টাকায়, ইউরো 143 টাকায় ক্রয় হয়ে বিক্রি হচ্ছে 147 টাকায়, পাউন্ড 159 টাকায় ক্রয় বিক্রি হচ্ছে 166 টাকায়, চীনা ইউয়ান 16 টাকায় 50 পয়সায় ক্রয় বিক্রি হচ্ছে 19 টাকায়, সৌদি রিয়াল 31 টাকায় ক্রয় হয়ে বিক্রি হচ্ছে 32 টাকা 50 পয়সা, এবং ভারতীয় রুপি 1 টাকা 35 পয়সায় ক্রয় হয়ে বিক্রি হচ্ছে 1 টাকা 45 পয়সায়। স্বর্ণের দামটি যদি দেখি, 22 ক্যারেটের স্বর্ণ যেটি সেটি আজকের বাজারে এই মুহূর্তে রয়েছে প্রতি ভরির দাম 2,34,855 টাকা। 21 ক্যারেটের দাম আছে 2,24,182 টাকা। 18 ক্যারেটের দাম আছে 1,92,164 টাকা। সনাতন প্রতি ভরি স্বর্ণের দাম আছে 1,56,473 টাকা। জানাবো রূপার দাম। রূপার দামে আমরা দেখতে পাচ্ছি যে 22 ক্যারেটের রূপার দাম আজকের বাজারে রয়েছে প্রতি ভরি 5,657 টাকা। 21 ক্যারেটের দাম আছে 5,365 টাকা। 18 ক্যারেটের দাম আছে 4,607 টাকা, এবং সনাতন প্রতি ভরি রূপার দাম আজকের বাজারে রয়েছে 3,441 টাকা। দর্শক, সময় হলো একটি বিরতির, থাকবেন আমাদের সাথেই, ফিরবে কিছুক্ষণের মধ্যেই। বিরতির পর আবারও আমন্ত্রণ বিজনেস আওয়ারে। এবারে জানাবো জনপদের শিল্প বাণিজ্যের খবর। যশোরে জমে উঠেছে মৌসুমি ফলের বেচাকেনা। আম, লিচু ও জামসহ বিভিন্ন দেশীয় ফলে এখন সরগরম বাজার। ব্যবসায়ীরা বলছেন বাজারে ফলের সরবরাহ ভালো, তবে দাম নিয়ে অসন্তোষ রয়েছে ক্রেতাদের মধ্যে। কৃষি বিভাগ বলছে এবছর স্থানীয় ফলের উৎপাদন ও সরবরাহ দুটোই বেড়েছে। যশোর থেকে বুলবুল শহীদ খানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। জমে উঠেছে যশোর মৌসুমি ফলের বাজার। ক্রেতা বিক্রেতার হাত ডাকে জমজমাট ফলের বাজার। সকাল থেকে আম, লিচু, জাম সহ নানা ধরনের দেশীয় ফল কিনতে দোকানে ভিড় করছেন ক্রেতা। ব্যবসায়ীরা বলছেন বাজারে প্রকারভেদে 300 থেকে 700 টাকায় বিক্রি হচ্ছে লিচু। আম কেজিতে 50 থেকে 80 টাকা। এছাড়া দেশীয় জাম বিক্রি হচ্ছে 300 থেকে 500 টাকায়। লিচু বিক্রি করছে, খুব শুকনো লিচু, রসালো লিচু এবং খুব ভালো লিচু, উন্নত মানের লিচু। এরকম লিচু বাজারের অবস্থা মোটামুটি ভালো, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। কিন্তু আমাদের যশোরে যে পরিমাণ লিচু হয়েছে, এতে মনে করেন যে দামের কোনো ক্রেতার কোনো সমস্যা হওয়ার কথা না। ঠিক আছে, 1 কেজি আমের দাম 60 টাকা 80 টাকা, ভালো আম। গত বছরের থেকে দাম কম, অনেক কম। আর যশোরের লিচু খুব উন্নত মানের লিচু। তবে দাম নিয়ে অসন্তোষ প্রকাশ করছেন অনেক ক্রেতা। ফলের অনেক সমাগম, তো সেই কারণে দেখা যাচ্ছে লিচুর দাম একটু বেশি মনে হচ্ছে। লিচু নিচ্ছি 320 টাকা, 30 টাকার একটু লস। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী জেলায় এবছর লিচুর উৎপাদন হয়েছে 6,520 মেট্রিক টন এবং আমের উৎপাদন 64,032 মেট্রিক টন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে নতুন করে ভাবছে সাভারের চামড়া শিল্প নগরীর কর্তৃপক্ষ। ইতিমধ্যে 30% সলিড ওয়েস্ট রিসাইকেলে 8টি প্রতিষ্ঠানকে যুক্ত করা হয়েছে। নদীর পাশে উন্মুক্ত স্থানে বর্জ্য ফেলায়
দূষিত হচ্ছে পরিবেশ, বৃষ্টিতে বর্জ্য ধুয়ে গিয়ে পড়ছে নদীতেও। সাভার প্রতিনিধি নাজমুল হুদার তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। কোরবানির ঈদ এলে সাভারের ট্যানারিগুলোতে বাড়ে বর্জ্যের পরিমাণ, কিন্তু যথাযথ ব্যবস্থা না থাকায় ট্রাকে করে বর্জ্য ফেলা হচ্ছে নদীর ধারে। বর্জ্য ফেলার ল্যান্ডফিল থাকলেও ব্যবস্থাপনার কোনো বালাই চোখে পড়ে না। স্থানীয়দের অভিযোগ, উন্মুক্ত ডাম্পিং স্টেশনে বর্জ্য ফেলায় দূষণ বাড়ছে ধলেশ্বরীর, বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। অভিযোগ করলেও কোনো সুরাহা মেলেনি। গন্ধ হচ্ছে, এটা গন্ধর জায়গায়, এটা হালকা পাতলা গ্যাস হচ্ছে। মানুষের তো ক্ষতি হইতেছে, মনে করেন ওভার হইয়া নদীর ভিতরে যা পানি অদূষিত হয়ে যায়। এদিকে পাইপলাইনের মাধ্যমে কেন্দ্রীয় পরিশোধনাগারে বর্জ্য পরিশোধনের কথা থাকলেও প্রকল্প পরিকল্পনার ভুলের আশায় ঘুরে বালি। ট্যানারির সিইটিপি নিয়ে নতুন করে ভাবার কথা জানান ট্যানার্স অ্যাসোসিয়েশনের এই কর্মকর্তা। আমরা আশা করি সরকার আমাদের বিষয়গুলো এবং শুনেছেন এবং উনি বাস্তবে ফিজিক্যালি উনি দেখেছেন। আশা করি এটা একটা সমাধান করবে। এদিকে 30% সলিড ওয়েস্ট রিসাইকেলে 8টি প্রতিষ্ঠানকে যুক্ত করা হয়েছে বলে জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আর ধলেশ্বরীর দূষণ নিয়ে কাজ করার কথা জানায় পরিবেশ অধিদপ্তর। চাইনিজ কোম্পানির সঙ্গে আমরা কথা বলেছি, কথা বলার পরে বলছি তোমরা এটা নিয়ে গিয়ে এখান থেকে ব্লু জিলাটিন বানাও, ক্যাপসুলের কাপড়ে বানাও। আমাদের সঙ্গে রাজি হয়েছে এবং তারা প্রায় 150 টনের মতো তারা গতকাল পর্যন্ত নিয়ে গেছে। এরপরে কিন্তু আর বাকি যে আরও এক্সেস আছে প্রায় 100 টনের মতো, সেটা কিন্তু তারা নিবে না। এটা তো একটা হিউজ সিটিপি এবং এখানকার যত ট্যানারি আছে সকলের ডিসচার্জে এটার মাধ্যমে ট্রিটমেন্ট হচ্ছে। তবে এটা একটা সাময়িক অসুবিধা, এটা একটা নতুন কোম্পানি, তারা চেষ্টা করতেছে যে এটা কিভাবে কার্যকর রাখা যায়। সাভারের চামড়া শিল্পনগরীর সিইটিপি সংস্কারে পদক্ষেপ নেওয়ার দাবি সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবারে জানাবো বিশ্ব বাণিজ্যের খবর। কঠিন মার্কিন নিষেধাজ্ঞায় তীব্র সংকটে পড়েছে কিউবার পর্যটন খাত। জ্বালানি সংকট, ফ্লাইট বাতিল ও ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে দেশটিতে পর্যটকের সংখ্যা আশঙ্কাজনকভাবে কমে গেছে। একসময়ের জমজমাট রাজধানী হাভানা এখন পর্যটক শূন্য। প্রতিদিন হাজারো পর্যটকের পদচারণে মুখর কিউবার রাস্তাগুলো এখন পর্যটক শূন্য। মার্কিন নিষেধাজ্ঞায় ধ্বংসের মুখে পড়েছে দেশটির পর্যটন খাত। পর্যটক না থাকায় বিপাকে পড়েছে এই শিল্পের সাথে জড়িতরা। প্রায় 1 দশক ধরে পর্যটকদের ছবি তোলা ফটোগ্রাফারদের এখন কাটছে অলস সময়। আগে প্রতিদিন নতুন ক্লায়েন্ট থাকতো, হাতে একাধিক কাজও থাকতো। পরিস্থিতি এখন সত্যি সংকটজনক। কাজ বলতে গেলে কিছুই নেই। কিউবার জাতীয় পরিসংখ্যান দপ্তরের তথ্য মতে চলতি বছরের প্রথম 3 মাস দেশটিতে পর্যটক আসার সংখ্যা 48% কমেছে, যেখানে গেল বছরের প্রথম 3 মাসে 5 লাখেরও বেশি পর্যটক আসে। এবছর তা নেমে এসেছে 2,98,000-এ। পর্যটক শূন্যতা আর তীব্র লোডশেডিং এ বন্ধ হয়ে গেছে কিউবার অনেক রেস্তোরাঁও। জানুয়ারি থেকে বুকিং বাতিল হতে শুরু করে। পর্যটন এলাকাগুলোর কার্যক্রম এখন প্রায় শূন্যের কোঠায়। কিউবার সরকার বলছে মার্কিন নিষেধাজ্ঞায় শুধু দেশটির সরকার নয়, চরম মূল্য দিতে হচ্ছে সাধারণ মানুষদেরও। রনি আহমেদ, নিউজ 24। আগামী সপ্তাহে শেয়ার বাজারে পা রাখতে যাচ্ছে ইলন মাস্কের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পেসএক্স। আইপিওতে প্রতিটি শেয়ারের দাম ধরা হয়েছে $135, ফলে কোম্পানিটির মোট বাজার মূল্য দাঁড়িয়েছে প্রায় $1,75,000 কোটি। শেয়ার বাজারে সবচেয়ে বড় অঙ্কের মূলধন সংগ্রহের এই পদক্ষেপে যুক্ত থাকছে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং মহাকাশ ভিত্তিক ডেটা সেন্টারের মতো আধুনিক প্রযুক্তি নিয়ে ভবিষ্যতে বিশাল সব নতুন পরিকল্পনা। আগামী 12 জুন নাসডাক সূচকে লেনদেনের মাধ্যমে রেকর্ড $7,500 কোটি তোলার লক্ষ্য স্পেসএক্সের। প্রত্যাশিত দামে শেয়ার বিক্রি হলে এটি বিশ্বের অন্যতম দামি কোম্পানিতে পরিণত হবে। গেল বছর কোম্পানিটির $1,860 কোটি আয়ের বিপরীতে লোকসান ছিল $490 কোটি। বিশাল সম্পদের পাশাপাশি বর্তমানে তাদের ঘাড়ে রয়েছে $6,050 কোটি ঋণ। মহাকাশ গবেষণার বাইরে স্টারলিংক ও এক্সএআই নিয়ে কাজ করছে তারা। পৃথিবীর সীমাবদ্ধতা এড়াতে ভবিষ্যতে মহাকাশেই এআই স্যাটেলাইট এবং ডেটা সেন্টার স্থাপনের মতো অভিনব সব পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির। নিবির আমিন, নিউজ 24।
এই ছিল বিজনেস আওয়ারের আজকের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।